নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল, মন্তব্য সালাউদ্দিনের। তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত, লন্ডনে বললেন জামায়াতে আমির। নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে, মন্তব্য এনসিপি নেতা হাসনাতের। খুলে দিলেও প্রথম দিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন, ছাড়েনি জাহাজ। কড়াকড়িতে ভ্রমণ পিপাসুদের অনাগ্রহে হতাশ ব্যবসায়ীরা। লেবারিগুলি কিনি যদি হাইতো তখন টাকা মিলে ফেললে না কিনে হাইতে পারি, টাকা যদি মিলাই না পারলে কিনে হাইতে পারি। 150 কিলোমিটার পাড়ি দিয়ে আবার 150 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্য? বিএনপি বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় তুলকালাম। ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টির। শাহবাগে 43তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। লং মার্চ টু যমুনা ঘোষণা। বেধরম পিটায় আমাদেরকে এবং আমাদের 10 জন এই সহযোদ্ধা এখানে এই পরিমাণ পিটায় এবং কাউকে কাউকে থানার ভিতরে নিয়ে পিটায়। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই, তদন্ত শেষে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিল করবে র্যাব। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি দল। তারা ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করতে চায়। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার, তা মানে না বিএনপি। জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমেই জাতিকে বিভক্ত করা হয়েছে। ৭ নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 19৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 19৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে।
গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের স্বার্থে ইসলাম নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল, এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা ইসলামের ক্ষতি করতে চায়। নারায়ণগঞ্জে এক ইসলামী মহাসম্মেলনে রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে ওলামা মাশায়েখদের অভিযোগ, শাহবাদের কর্মপন্থার বিরোধিতা করে একটি ইসলামী রাজনৈতিক গোষ্ঠী। বিশ্বখ্যাতকারী আহমেদ বিন ইউসুফ আল আজহারির কোরআন তেলাওয়াতে মুগ্ধতা ছড়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দেন সাধারণ মানুষ আর ধর্মীয় শিক্ষার্থীরা। হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সহ আলেম ওলামারা বক্তব্য দেন এই সম্মেলনে। তারা বলেন যে ইসলামী রাজনীতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মর্যাদা নিরাপদ নয়, সেটা ইসলামী রাজনীতি হতে পারে না। যে ইসলামী রাজনীতিতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের শান আর মর্যাদা নিরাপদ নয়, সেটা কোনো অবস্থাতেই ইসলামী রাজনীতি হতে পারে না। और साहबे किराम के दरमियान इख्तिलाफात लिखे हैं, मैं कहता हूं सबसे पहले कुरान है। আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করতে চায়। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম ও আলেম বিদ্বেষী। আদর্শিক রাজনীতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায় বলে উল্লেখ করেন দলের এই নীতি নির্ধারক। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলামী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন জামায়াতের আমির। একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না, আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশ্রয় লাভ, এইটাকে যদি গলা টিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লায় কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,
পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হওয়ায় বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায়, আতঙ্ক ছড়ায় চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি। পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জানান, পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে কে বা কারা ডিল সরে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি, একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হঠকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নভেম্বরের শুরুর দিনেই সন্ধ্যা নেমেছে আগে ভাগে। বিকেল বেলাতেই নেমেছে ঝুম বৃষ্টি। সন্ধ্যা গড়িয়েছে কিন্তু কমেনি বৃষ্টির গতি। সকালে যারা প্রস্তুতি ছাড়াই অফিসে বেরিয়েছিলেন, দিন শেষে তারা পড়েছেন বিড়ম্বনায়। বেশিরভাগ মানুষের সঙ্গে ছাতা না থাকায় ভিজতে হয়েছে। মোটরসাইকেল ব্যবহারকারীদেরও একই দশা। বৃষ্টির কারণে এর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। গতি কমেছে রাস্তার। প্রগতি সরণি, বিমানবন্দর সড়ক ও বনানী কবরস্থান সহ রাজধানীর বিভিন্ন রাস্তায় থেমে থেমে চলছে গাড়ি। তবে যারা বাসায় আছেন তারা অবশ্য জানালা দিয়ে স্নিগ্ধ বৃষ্টি উপভোগ করছেন। এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের আকাশে লঘুচাপের সুস্পষ্ট প্রভাব রয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টায় সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দর্শক, আবহাওয়া এবং রাজধানীর জনজীবনের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এখন কেমন দেখছেন আবহাওয়া? জনজীবনেই বা এর কি প্রভাব পড়েছে? লোপা, যেমনটি খবরেই আপনি বলছিলেন, যারা বাসায় রয়েছেন তাদের কাছে এই বৃষ্টির যে সৌন্দর্য কিংবা যেই ব্যাখ্যা সেটি একরকম, আর এই মুহূর্তে যারা রাস্তায় রয়েছেন তাদের কাছে একেবারেই ভিন্ন গল্প। এবং সেই ভিন্ন গল্পই বলতে চাচ্ছি। যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, খিলক্ষেত বাস স্ট্যান্ডের ঠিক সামনে যে পুলিশ বক্সটি রয়েছে, সেখানে একটি যাত্রী ছাউনি। সেখানে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিলাম। এবং ঠিক এই যে পাশের যে সড়ক, বিমানবন্দর সড়ক, সেই সড়কের পরিস্থিতি যে খুবই প্রশস্ত সড়ক, কিন্তু একটু পরপর গাড়ি থেমে যাচ্ছে। গাড়ি থেমে যাচ্ছে মূলত যে কারণে, সেটি হচ্ছে জলাবদ্ধতার কারণে। এই রাস্তাতেও এরই মধ্যে পানি জমে গিয়েছে, যার ফলে গাড়ি সামনের দিকে এগোতে পারছে না। এবং
সেই না এগোতে পারার কারণেই গাড়ি থেমে যাচ্ছে এবং গাড়ির স্বাভাবিকভাবে যে গতি সেটি কমে যাচ্ছে। এর ফলে যেটি হয়েছে, রাজধানীবাসী যারা এই মুহূর্তে বাড়ি ফেরার জন্য কিংবা বাসায় ফেরার ব্যস্ততার মধ্যে রয়েছে, তাড়ার মধ্যে রয়েছে, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত গন্তব্যে কখন পৌঁছাবেন সেই নিয়ে এক ধরনের শঙ্কা কিংবা আশঙ্কা সেটি কিন্তু থেকেই যাচ্ছে। আরেকটি বিষয় যুক্ত করি, বিশেষ করে যারা মোটরসাইকেলে এই রাজধানীতে চলাচল করেন তারা ভীষণ রকম বিড়ম্বনায় রয়েছেন। যাত্রী ছাউনি যেখানে যতখানি আশ্রয় পাচ্ছেন, তারা বেশ ঘন্টা ধরে, বলা যায় যে কয়েক ঘন্টা ধরেই তারা অপেক্ষা করছেন যে কোনোভাবেই এই বৃষ্টিতে বাসার দিকে তারা আসলে যেতে পারছেন না। এই কারণেই যে যেই পরিমাণ যে ঠান্ডা এই বৃষ্টিতে, সেই ঠান্ডার ফলে অসুস্থ হয়ে যাবার একটি শঙ্কা কিন্তু থেকেই যায়। সেই শঙ্কার জায়গা থেকে তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তারা বাড়ি পৌঁছতে পারেন। তবে একটি বিষয় লোপা, যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুললে কিন্তু এই বৃষ্টির দারুণ রকমের সব দৃশ্য কিংবা চিত্র দেখা যাবে। সেই জায়গা থেকে দুটো দুনিয়ার আসলে দুটো রকমের ব্যাখ্যা, সেই গল্প আমরা রাজধানীর রাস্তায় ঘুরে ঘুরে এই সন্ধ্যা থেকেই পুরোটা সময় জুড়ে আসলে দেখছি। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত পর্যটক না আসায় চরম হতাশ এবং ক্ষুব্ধ সেন্ট মার্টিনবাসী। এজন্য তারা জেলা প্রশাসনকেই দায়ী করছেন। দীর্ঘ 8 মাস পর আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা নিভে গেছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত পর্যটনের শর্ত শিথিলের দাবি জানিয়েছেন তারা। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে সেন্ট মার্টিন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী। পর্যটক না পেলে একদিন আগেই জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছিলেন মালিকরা। তারপরও দ্বীপবাসী আশায় ছিল হয়তো প্রথম দিন অল্প হলেও পর্যটক আসা শুরু হবে। দিন শেষে চরম হতাশার কথাই জানিয়েছেন তারা। কর্মচাঞ্চল্য ফিরে আসার পরিবর্তে চারদিকে যেন শুনশান নীরবতা। প্রধান বাজারে লোক নেই, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কোনো ব্যবসা কোনো কিছু নেই তো, এখানে কিছু নেই, শোয়ানা টানা অনেক কষ্ট আছে এখন মানুষ। ওই জেলে মাছ মারতে না দিলে এই একটা কষ্ট হয়েছে, খাইতে চলবে অভাব। কেসে কোন ইটি করলো, কোন ইটি করে ওরা উপরের কাজগুলো সম্পূর্ণ বন্ধ। এর দেশে কি করবো? এর তারিখে জাহাজ আসার কথা না, আসে নাই। সকাল থেকে সমুদ্রের আবহাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিল দ্বীপবাসীকে। এই সুযোগে জেলেরা ব্যস্ত ছিলেন জাল ও নৌকা মেরামতে। অনেকে টাকার অভাবে সেটাও পারছেন না। এক বেলা যদি মাছ দিয়ে ভাত খাইতে গেলে কষ্ট হয়, কিভাবে সাগর যাইতে পারি নাই। তবে কিনি লেবারি করে কিনি যদি খাইতে তখন টাকা মিলে ফেললে না কিনি খাইতে পারি, টাকা যদি মিলাই না পারলে কিনি খাইতে পারিনি। দ্বীপের বিভিন্ন অংশের হোটেল রিসোর্টগুলো ছিল আগের মতোই। প্রথম দিনেও কেউ চালুর উদ্যোগ পর্যন্ত নেয়নি। সব মিলিয়ে সবার আর্থিক অবস্থা পড়েছে অনিশ্চয়তায়। এটা খুলে দেওয়া মানে এই না যে আমি খুলে দিলাম, 150 কিলোমিটার পাড়ি দিয়ে আবার 150 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্য? এটা কিন্তু শুধু কথার উপর কথা প্রজ্ঞাপন জারি করা। এদিকে জাহাজ মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল জেলা প্রশাসন। প্রথম দিন কেন সফল হলো না তার পক্ষেও যুক্তি দিয়েছেন তারা। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। দিনের শুরু থেকে এলাকাবাসীর অনেককেই কর্মসংস্থানের খোঁজে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা উপলক্ষে এমনকি দ্বীপবাসীর বাড়তি নিরাপত্তার জন্য ঠিক আগের মতোই যুদ্ধ জাহাজগুলো এখানে মোতায়েন আছে। এমনকি এই পর্যটনকে ঘিরে কোনো রকম নাশকতা যেন না হয় সেটারও পর্যাপ্ত টহলে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু পর্যটকরা প্রথম দিন আসবেন, তাদের মন ভালো হয়ে যাবে, শহর দেখে তাদের খুশি লাগবে বা অন্যরকম একটি অনুভূতি তৈরি হবে, এমন কোনো কর্মসূচি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ঠিক আগের মতোই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার। ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে। মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি, একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরের আছে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে। মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন। আমির খসরুর দাবি, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে, তবে লুটপাট করেছে বেশি। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় না, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। ভিন্নমতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ পাঠানো ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভেতর থেকে বের হতে না পারে, তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে। এ সময় তিনি বলেন, ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এই সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাসুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্নমতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। এটাকে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে যমুনায় যাওয়ার চেষ্টা করা বিসিএস পদ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে আজকের মধ্যে 43 ও 44তম বিসিএস থেকে অধিক হারে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। একই সাথে 3 দফা দাবি উত্থাপন করেন তারা। এক পর্যায়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পর শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হওয়ায় তৎপর হয় পুলিশ। যেসব ব্যানার হাতে নিয়ে ঘণ্টাখানেক আগেও বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল, সেগুলোই হামলার পর পড়ে থাকে রাস্তায়। 44 যে বিসিএস আছে সেখানে 870টা হচ্ছে কি পদের যে তাদের নামে হচ্ছে গিয়ে কি অধিযোজন, তাদের নামে যে হচ্ছে কি দেয়া ছিল সেটা তাদের নামে হচ্ছে গিয়ে কি দিতে হবে। এই বিধি যদি সংশোধিত হয়ে আসে, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং স্পিডের বাস্তবায়নের জন্য আমাদের 43তম বিসিএস এর 6500 প্রার্থী এই সুপারিশের অপেক্ষায় আছে। এতগুলা মন্ত্রণালয়, এতগুলা কিছু ঘুরে ঘুরে আসার পরে আমরা যখন এতগুলা অধিযোজিত পদ পাইলাম, কোন সিন্ডিকেটের কারণে আমরা সেই অধিযোজিত পদগুলো পাবো না, আমরা সেগুলো আজকে জানতে চাচ্ছি। রাজনীতিতে অনৈক্যের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বিভিন্ন দলের নেতারা। সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক এবার্ট স্টিফটুং এর যৌথ উদ্যোগে এই সংলাপে একথা বলেন নেতারা। অভিযোগ করেন, ঐকমত্য তৈরি করার বদলে অনৈক্যের দলিল হাজির করেছে এই কমিশন। 24-এর গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। তরুণ নেতৃত্ব নিয়ে পলিটিক্যাল ল্যাব নামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 4টি কর্মশালা শেষে এই সংলাপের আয়োজন, যাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশে বহু হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সংকটকালে হয়েছে। সংলাপে অংশ নিয়ে নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান ছিল সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই, কিন্তু পরবর্তীতে নানা মতবিরোধে রাষ্ট্রের কাঠামোগত অনেক পরিবর্তনই এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আর ছাত্রদের আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে অনেক ছাত্র নেতৃত্বের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে। অনেক ধরনের আইন যেগুলো নাগরিকের অধিকার কেড়ে নেয়, কিন্তু আমাদের সাংসদরা সেটার পক্ষে ভোট দিচ্ছেন। একদম লেটেস্ট আপনাদের জন্য হয়তো রেলেভেন্ট হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তো আপনারা শুনেছেন, যেটা দিয়ে অনেক ধরনের রিপ্রেশন হয়েছে। আনফর্চুনেটলি রাজনীতিবিদদের উপরেই রিপ্রেশন হয়েছে, কিন্তু রাজনীতিবিদরাই এটার পক্ষে ভোট দিতে হয়েছে, কারণ আসলে আমাদের সাংসদদের হাত পা বাঁধা। আমরা তো এটাই চেয়েছিলাম আসলে, যে তরুণরা এই দেশকে লিড করবে, কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে। কারণ ডক্টর ইউনূস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো, তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি? গণভোট, সংস্কার, নির্বাচন নিয়ে নিজেদের মতামত তরুণদের সামনে তুলে ধরেন নেতারা। সমালোচনা করেন সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের। ঐকমত্য কমিশনের কাজই ছিল ঐকমত্য তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল
লিখিত পরিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ, বাকিটা ঐক্যের জন্য চেষ্টার জন্য রেখে দিতে হবে। এটাই তো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এটাই তো গঠনমূলক চিন্তা, এটাই তো গঠনমূলক উদ্যোগ। পলিটিক্স করছে কারা অ্যাকচুয়ালি? যার বিসিএস হয় নাই, যার বিদেশে যাওয়া হয় নাই, যে বুয়েটে চান্স পায় নাই, যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে, কিন্তু পলিসি মেকার হচ্ছে তারাই এমপি হচ্ছে কিনা, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা। সংলাপে রাজনীতিবিদদের মূল্যায়ন, রাজনীতিতে তরুণদের আগ্রহ কম, এজন্য আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। জানান, চাঞ্চল্যকর এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করেছে র্যাব। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি নতুন করে গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে মামলার তদন্ত প্রায় শেষ করে এনেছে র্যাব। মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে র্যাব 11-এর অধিনায়ক জানান, দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এদিকে নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুরচরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারত থেকে সব অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশেই অস্ত্র তৈরি করা হতো বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিল মিয়ার বাবা আবু তাহের 20 বছর আগে তাদের চাচা আব্দুল আওয়ালের কাছ থেকে 1700 টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আবু তাহেরের কাছে জমি দাবি করে আসছিল আওয়াল ও তার 2 ছেলে শিপন ও রিপন মিয়া। সম্প্রতি বেশ কয়েকটি দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। আজ পুনরায় রিপন শিপন জমি দখল করতে গেলে তাতে বাধা দেয় ফোরা ও শাকিল। পরে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় রিপন শিপন। আহত হয় ফোরা, তার স্ত্রী মনিরা ও শাকিল মিয়া। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের 2 ভাইকেই মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশ। ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,000 মানুষ, মৃত্যু হয়েছে 80 জনের। বিভিন্ন হাসপাতালে বাড়ছে এই রোগের সংখ্যা। কীটতত্ত্ববিদ বলছেন, এবছর নভেম্বর-ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ 24 ঘন্টায় রোগী ভর্তি 149 জন। এর মধ্যে 128 জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন 279 জন। হাসপাতাল বলছে, ভর্তি রোগীদের 80 ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে। স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার, এই যে আমরা লোক নাই গা, আমরা আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গা।
গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ৬১,০০০। এবার তা প্রায় ৭০,০০০-এ ঠেকেছে। গত ৩ মাসে আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা ৪টা স্ট্রেন আছে, কাজে 4 বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা, কিন্তু থামেনি মৃত্যু। চলতি বছর মারা গেছেন ২৭৮ জন। এর মধ্যে গত ৩ মাসে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। রোগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি, এই জন্য আমরা ডেঙ্গু টেস্টটা বিনামূল্যে করেছি। হ্যাঁ, যে শুধুমাত্র ৫০ টাকার জন্যও যেন কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে, তা সরকার সর্বোচ্চ চেষ্টা তো করে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে। কীটতত্ত্ববিদেরা বলছেন আরও 2 মাস থাকবে এই রোগের প্রকোপ। এখনো এডিস মশার ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। অন্য বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় ৩,০০০। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের পর তীব্র সহিংসতা ছড়ায় দেশ জুড়ে। প্রায় ৯৮% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। অভিযোগ ওঠে ভোট কারচুপির। বিক্ষোভ দমাতে শুরু হয় ধরপাকড়, হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে ৫ শতাধিক মানুষের। নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে তানজানিয়ার বিভিন্ন শহর। গেল 2 দিন ধরেই তরুণ বিক্ষোভকারীদের সাথে চলছে এই সংঘর্ষ। বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাল পূর্ব আফ্রিকার এই দেশ। তবে নির্বাচনের ফলাফলের পর চরমে পৌঁছায় উত্তেজনা। ক্ষমতায় টিকে থাকতে ভোট কারচুপি করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, এমন অভিযোগ তুলে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেয় তরুণেরা। তাদের দমাতে মারমুখী হয়ে ওঠে প্রশাসন, শুরু হয় ধরপাকড়। অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টদের গুলি করে হত্যা করা হচ্ছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সংঘর্ষে প্রাণহানি ৫০০ ছাড়িয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। বুধবার প্রায় ৯৮% ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট সামিয়া। ৩,২০,০০,০০০ ভোটের প্রায় সবই গিয়েছে তার ঝুলিতে। বিরোধী নেতারা বলছেন ভোট কারচুপির পাশাপাশি প্রধান 2 বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেননি তিনি। জনসমর্থন নেই এমন 16টি ছোট দল নির্বাচনে অংশ নেয়, আর এতেই এমন অবিশ্বাস্য জয় পেয়েছেন তিনি। ক্ষমতাসীন দল নির্বাচন নিরপেক্ষ হওয়ার দাবি করছে, কিন্তু অধিকাংশ তানজানিয়ান এটি মেনে নিতে রাজি নন। তাদের কাছে এটি একটি সাজানো নাটক। এখন সরকারের বিরোধিতাকারীদের কেউই নিরাপদ নন। ২০২১ সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সামিয়া সুলুহু হাসান। সেই থেকে তার বিরুদ্ধে বিরোধী নেতাদের গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 9 জন। এই দিন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কার্তিকা একাদশী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জড়ো হন শত শত দর্শনার্থী। সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে ভিড়। এক পর্যায়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে মাটিতে পড়ে যান অনেকে। এ সময় পদদলিত হয়ে মারা যান তারা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিহতদের পরিবারগুলোকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।